15 বছরে কোন সাংবাদিক ও ফ্যাসিবাদ সমর্থন করেছেন বলেছেন মির্জা ফখরুল। গণমাধ্যমের স্বাধীনতায় অকুণ্ঠ সমর্থন। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা দাবি। একসাথে নির্বাচন ও গণভোটে খরচ বাড়বে জানালেন অর্থ উপদেষ্টা। প্রবাসী সহ 4 ক্যাটাগরির পোস্টাল ব্যালট নিয়ে ডাক বিভাগের সঙ্গে ইসির বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের 31 দফা সংস্কারে গণমাধ্যমের স্বাধীনতার কথা রয়েছে। গেল 15 বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন, সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির সেমিনারে সব কথা বলেন মির্জা ফখরুল। সেমিনারে অন্য রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশে মিডিয়াকে কোনো শিল্প গোষ্ঠীর হাতে দেয়া ঠিক হবে না। গণমাধ্যমে কাজের পরিবেশ কোনো সরকারই দেয়নি। অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন চান তারা। নেতারা বলেন, গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। মফস্বলগুলোতে মিডিয়াতে কোনো বেতন দেয়া হয় না। সোশ্যাল মিডিয়ার কারণে ভিউয়ের জন্য নানা ধরনের জিনিস সামনে এসে অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সাংবাদিকতাকে আলাদা করে রাখার কথা বলেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে। সাংবাদিকদের অবদানও অনেক। পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকারের পক্ষে তারা কথা বলেন। আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, আমরা সেটাকে তৈরি করতে চাই। সেই জন্য আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক নিপীড়ন বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবং ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস। তাতে বলা হয়, ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। এতে অ্যাটর্নি জেনারেল বলেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সাংবাদিকদের মতামত নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষা করার পথ বের করতে হবে। জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে। আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, আগের মতো এখনও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি উদ্বেগের। যে কোনো সরকারকে গণমাধ্যমের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যাতে দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কথা বলেন তিনি। সংস্কার মানেই শুধু সংবিধান পরিবর্তন নয়, জনমনের সংস্কার বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনে সরকারের পরিকল্পনা তুলে ধরে আইন উপদেষ্টা আরও জানান, পারিবারিক আদালতের মতো আরও পরিষেবা হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। এতে মামলা সংক্রান্ত জটিলতা, ভোগান্তি ও খরচ কমে আসবে। এই ধারাবাহিকতা পরবর্তী সরকারকেও চলমান রাখবে বলে আমরা মনে করি। সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না? কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেই রকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
জানান চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। দেশের স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি অন ক্যামেরা দেওয়া হবে। এসব ক্যামেরা বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি ওপেন, আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি। এইটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকাল 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ডাক বিভাগের কারিগরি দল থেকে একটি প্রতিনিধি দল সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। পাশাপাশি জুম প্ল্যাটফর্মে যুক্ত হন সার্কেল ও জেলা পর্যায়ের মনোনীত 150-এরও বেশি কর্মকর্তা। মূলত প্রবাসে অবস্থানরত ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকা থেকে দূরে থাকা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতে প্রযুক্তিগত ও বাস্তবধর্মী দিকগুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। জুলাই অভ্যুত্থানে রামপুরে 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ান ও সাবেক মেজর রাফাত এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 4 ডিসেম্বর সকাল 9:30টায়। তাদেরকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরে 28 জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমানবন্দরে শেরিং তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। বাংলাদেশে অবস্থানকালে স্বাস্থ্য সেবা ও ইন্টারনেট সংযোগ, এই 2 বিষয়ে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে 2 দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারাও শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশ দখল করতে ভারতের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। হিন্দুত্ববাদী মনোভাব থেকে সরে এসে উস্কানি থেকে বিরত থাকতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিতর্কের শুরুটা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্য ঘিরে। দিল্লিতে সিন্ধি সম্প্রদায়ের এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এল.কে. আদভানির লেখা বইয়ের প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, সিন্ধু সবসময় ভারতের অংশ হয়ে থাকবে আর ভবিষ্যতে হয়তো সীমান্ত পাল্টে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ভারতের হয়ে যেতে পারে। রাজনাথের দাবি, সিন্ধি হিন্দু প্রজন্মের লোকেরা ভারত থেকে সিন্ধু আলাদা হওয়া মেনে নিতে পারেননি। তার এই বক্তব্যের রেশ থাকতে রবিবার রাতেই তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, রাজনাথের মন্তব্য রাজনৈতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী। একে জবাবদিহির আওতায় আনার দাবি তোলা হয়েছে। ওই বিবৃতিতে ভারতের জম্মু কাশ্মীর ছাড়াও সংখ্যালঘু আর প্রান্তিক জনগোষ্ঠীর উপর নিপীড়ন আর হিংসার সমাধানে নরেন্দ্র মোদী সরকারকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনাথ সহ ভারতের অন্য নেতাদের উস্কানিমূলক আর আঞ্চলিক শান্তি বিনষ্টকারী মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।